কোনো জায়গা নেই। বাংলাদেশকে উপেক্ষা করে আমরা চলতে পারবো না। আজকে যারা এই ধরনের রাজনীতি করার চেষ্টা করছেন, আখেরে এই রাজনীতির ফলাফলটা খারাপ হবে। যেরকম ভাবে বিশেষ একটি রাজনৈতিক দলকে আপনারা সমর্থন করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের পালসটা বুঝুন এবং আজকে যে সংকট আপনারা তৈরি করছেন বাংলা ভাষাভাষী ভারতীয়দের, পশ্চিমবঙ্গের নাগরিকদের, যারা নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা প্রচুর সংখ্যক খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যারা তাদের পরিবার পরিজন সকলকে রেখে প্রবাসে। একই হচ্ছে বন্ধুরা, একই হচ্ছে। বাংলাতে কথা বলতেছে ভারতের লোকজন, তাই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। আর আমরা ইরান নিয়ে কথা বলতেছি। আমি আজকে একটা টক শো দেখাবো আপনাদেরকে। এটি হলো ভারতের দুজন জ্ঞানী ব্যক্তি। তারা সবসময় বাংলাদেশি মানুষের পক্ষে কথা বলে এসেছেন, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে এসেছেন। ওনারা হলেন প্রথম কলকাতার এডিটর শুভাশিস এবং ডেপুটি এডিটর পরমাশিস কুশাই। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তার আগে আরেকটা জিনিস বলে নিই বন্ধুরা, আমি সবসময় আপনাদের পক্ষে কথা বলি। আমার চ্যানেলটা নতুন, তাই জ্ঞানী গুণীদের কাছে আমার কথাগুলো পৌঁছানোর জন্য, আমি যেহেতু আপনাদেরকে নিয়ে কথা বলি, তাই আমার এই কথাগুলো পৌঁছানোর জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিবেন। আর কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে। চলুন ভিডিওটা শুরু করি। ভারতের বিজেপি সরকার আসলে কি চাচ্ছে, আসলে সে কি করতে চাইতেছে? এই ভাষার কারণে কি বাংলাদেশি হয়ে যাইব মানুষ? আমরা আসলে এই বিষয়টা জানতে চাই যে লুকিয়ে লুকিয়ে যে মানব পাচার করতেছে বাংলাদেশের মধ্যে, আসলে এটা কি ঠিক? চলুন আমরা ওনাদের কাছে জেনে নিই। এটা আমাদের জন্য পরম প্রাপ্তি। আশা করি দর্শকরা যারা রয়েছেন আমাদের ভারতের, আমাদের সহনাগরিক, বাংলাদেশের, আমাদের প্রতিবেশী বন্ধু স্বজন আত্মীয় এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষ যারা আমাদের বিশ্লেষণ খবর দেখেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রাঞ্জল তুমি বিষয়টি বেছে নিয়েছো। বাংলা শব্দটি বললে শুধু এই ঠোঁট জিহ্বা থেকে আসে না, এটা হৃদয় থেকে আসে। বাংলা ভাষা মায়ের ভাষা, মাতৃভাষা। এই ভাষা 52 ভাষা আন্দোলন এবং সব মিলিয়েই বাংলা ভাষা পৃথিবীর 6টি বড় ভাষার মধ্যে, যদি আমার ভুল না হয়ে থাকে, পৃথিবীর 6ষ্ঠতম বড় ভাষা, বৃহত্তম ভাষা, যে ভাষায় 30 কোটিরও বেশি বাংলায় কথা বলেন পৃথিবীর পাশে। তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে তুমি যেটা বলছো প্রাসঙ্গিক, আমাদের এই মুহূর্তে ভারতের রাজনীতিতে এই বিষয়টি উঠে এসেছে এবং সম্প্রতি তুমুল সমালোচনা এবং চর্চিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ এবং এই অভিযোগ কিন্তু ঢাকা থেকেও উঠে এসেছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। এটা প্রথমে আমি বলে রাখি যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিষয়টি ড্রামাটিক্যালি সত্যি। বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক খেটে খাওয়া মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে তারা দিনমজুরের কাজ করে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ ভারত, দিল্লি, গুজরাট, বিভিন্ন, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। যারা বাংলাদেশের মানুষ যারা দেখছেন তারা বোঝার চেষ্টা করবেন। সত্য আপনি স্বীকার করলেও সত্য, অস্বীকার করলেও সত্য। অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না, এটা ধ্রুব সত্য। কিন্তু আবার এর সঙ্গে এটাও জুড়ে যাওয়া যায় যে সব বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী যারা শ্রমিক রয়েছেন তারা সবাই বাংলাদেশি নন। হয়তো তাদের পূর্বপুরুষের রুট রয়েছে, আমাদেরও পূর্বপুরুষের রুট রয়েছে, আমাদেরও পূর্বপুরুষ, আমার বাবা ঠাকুরদা তারাও ওপার বাংলা, যেটা আমরা সবসময় পরমাশিস আমরা বলে থাকি। সেটা তো অস্বীকার করার মতো নয়। 1971 সালের আগে আসা প্রত্যেক উদ্বাস্তু তারা বৈধ ভারতীয় এবং তারপর তাদের প্রজন্ম যারা এসেছে তারাও ভারতীয়, এবং সেটাকে যদি ধর্মের ভিত্তিতে এখন ভাগ করা হয় সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো বাংলা ভাষাভাষী শ্রমিকদের ধরে ধরে আটক করা হয়েছে ভাষার ভিত্তিতে, এটা সত্যিকার অর্থে অত্যন্ত বেদনাদায়ক। যদি এইভাবে হতো যে আপনি বা তুমি অনুপ্রবেশকারী কিনা, ভারতীয় কিনা, তাহলে সেটা মানা যেত। তবে ভাষার ভিত্তিতে একটি দেশের সব নাগরিক, সহনাগরিক, অন্য নাগরিক, একজন আইন প্রয়োগকারী সংস্থা আমাকে ধরে নিয়ে যাবেন, এটা বড় দুর্ভাগ্য। এটাই হচ্ছে বিষয়। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা বলা হয়েছে। ন্যাচারালি আমাদের দেশে, আমাদের রাজ্যে এগুলো নিয়ে রাজনীতি হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়টি বলা হয়েছে, এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও রয়েছে। বাংলাদেশের থেকেও বলা হয়েছে, সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রয়েছে। কিন্তু মোট কথা, সরল রেখায় যদি বাংলা শব্দে আমি তোমার এই প্রশ্নের উত্তর শেষ করবো, তাহলে বলবো রাজনীতি সেটা রাজনীতিকরা করবেন, কূটনীতিকরা করবেন, কিন্তু প্রকৃত অর্থে বাংলা ভাষা নিয়ে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এটা কিন্তু একটা মানবিক বিপর্যয় এবং সংকট। আসলে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো, বাংলাভাষী হলে কি বাংলাদেশি হয়ে যাবে? পৃথিবীতে তো আরো অন্যান্য দেশ রয়েছে যারা একে অন্যের পরিপূরক হয়ে থাকে, তাহলে আমাদের ক্ষেত্রে কেন এরকম? আমরা এই জিনিসটা জানতে চাই ওনাদের কাছ থেকে।
ভোট রয়েছে, এখানে একটা ভোট ব্যাংকের কাজ করে, বুঝেছো? সেই জায়গা থেকে এটা একটা সার্বভৌমত্ব দেশের, এটা মানতে হবে যে রবীন্দ্রনাথের গান, তার লেখা কিন্তু 3টে দেশের জাতীয় সঙ্গীত। এটা কিন্তু মানে যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন নাগরিকত্ব প্রমাণের জন্য যা যা নিয়মাবলী আছে সেগুলোকে একটু ধরে ধরে দেখুন। তুমি জানো পশ্চিমবঙ্গ থেকে কত ছেলে দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, তারা দক্ষিণ ভারতে চাকরি করতে যায়। এখন আমাদের কলকাতা তো আইটি সেক্টর বড় বড় হচ্ছে, তারা কি সব বাংলাদেশি হয়ে যাবে? এখন ঘটনাটা ঘটেছে রাজস্থানে, 300-400 জনকে আটক করা হয়েছে, তাদেরকে আমাদের মুর্শিদাবাদের ছেলেকে ফিরিয়ে আনতে হয়েছে শেষ পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপের জন্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজস্থান সরকারের সঙ্গে তার সচিবালয় থেকে জানিয়েছে যে এটা নিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে তিনি জানাবেন বলেছেন। এটা তো মুখ্যমন্ত্রী কালকে বাদল অধিবেশনের শেষে তৃণমূল কংগ্রেসের বক্তব্য না, সরকারের বক্তব্য। যেটা কি হচ্ছে, বাংলাদেশি মানেই বাংলা ভাষায় কথা বলে মানে বাংলাদেশি। মনে রাখতে হবে 52 আন্দোলন যেমন বাংলাদেশের মাটিতে হয়েছে, ঢাকা রমনার মাঠে যেমন হয়েছে, শিলচরের বুকে হয়েছে। মনে রাখতে হবে বাংলাদেশে যত নাগরিক আছে তার থেকে বেশি সংখ্যক নাগরিক পশ্চিমবঙ্গে আছে বাংলা ভাষায় কথা বলে। পরিসংখ্যানটা দেখতে হবে। পুশব্যাক হচ্ছে, ঢোকাচ্ছে, আসছে, এটা দেখার দায়িত্ব কাদের? বললেই হলো রাজনীতি করবেন। মনে রাখতে হবে এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভাষা। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যে বললেন, উনিও কি এই ভাষার মধ্য দিয়ে কোনো কিছুতে জড়িত ছিলেন? উনি কি সঠিকভাবে স্টেপটা নিতে পারছেন? আমার তো জানা মতে আপনাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানে তারা যেতে পারছেন না, তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে বাংলা ভাষা বলার কারণে। তো বাংলা ভাষা কি শুধুমাত্র বাংলাদেশিরা বাংলা ভাষায় কথা বলে এই কারণেই প্রবলেম হচ্ছে, নাকি আরো বিভিন্ন কোনো সমস্যার কারণে প্রবলেম হচ্ছে? এই জিনিসটা আমরা ওনাদের কাছ থেকে জানতে চাই। দেখো, বিষয়টি সংবেদনশীলতার বিষয় নেই, আর বিষয়টি সাহিত্য চর্চা কিংবা শুধু ভাষার বিষয়ে, ভাষার দিক থেকে নয়, এটি পুরোপুরি রাজনৈতিক দৃষ্টিকোণ। আমি আমাদের ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে আমি অনেক অংশেই একমত, বা পুরোপুরি অংশে একমত। আমি তার সঙ্গে শুধু যোগ করবো, এটা আমি বলবো যে যেভাবে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হোক, অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গা বা অন্য দেশের যারা অবৈধভাবে এসেছেন, ভারতে রয়েছেন, তাদের গ্রেপ্তার করা হোক, তাদের যথাযথভাবে আইনের মাত্র বাংলাদেশের হাইকমিশনের কাছে, হাইকমিশন সেই তালিকা বাংলাদেশে পাঠায়, সেই তালিকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ব্যক্তি এখানে আটক রয়েছেন তাদের ঠিকানা অনুযায়ী আইবি বা গোয়েন্দা সংস্থা তাদের বাড়ি ঘর ভেরিফিকেশন করে, তারপর তারা সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট করে, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে রিপোর্ট, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট পাওয়ার পর সেই পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট আমাদের সরাসরি পশ্চিমবঙ্গের নবান্নে বা আগে টাইগার ছিল তখন আসতো, এবং তারপর এখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র দপ্তর যারা জেল সুপারিনটেন্ডেন্ট আছে তাদের কাছে সেই তালিকা পাঠায়, এবং তারপর রিলিজ অর্ডার হয়। বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল, আমাদের সীমান্ত রক্ষা বাহিনী এবং কিছু এনজিও মধ্যস্থতায় তাদেরকে আবার সঠিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। এটা হচ্ছে শিষ্টাচার, কূটনৈতিক শিষ্টাচার। এটাই হচ্ছে প্রটোকল। অনুপ্রবেশকারী গ্রেপ্তার হবে, সারা পৃথিবীতে এই অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়। প্রতিবেশী দেশ, এক দেশের নাগরিকরা আরেক দেশের নাগরিক আরেক দেশের সীমান্ত টপকে যান, নানা ধরনের বাস্তবতায় খেটে অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে আসেন। বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ অবৈধভাবে সীমান্ত টপকে আসছেন। আজকে এখন কথা বলছি, এখনো কেউ না কেউ কোনো না কোনো ভাবে সীমান্ত টপকে আমাদের ভারতে প্রবেশ করেছে। কিন্তু সেই জেনুইন অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হোক এবং সেটা একটা কূটনৈতিক প্রটোকল অনুযায়ী বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হোক। পুশ ইন পুশ ব্যাক কখনোই এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, যে ভাষার ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে সেটাও চরমভাবে মানবাধিকার লঙ্ঘন, এবং ভাষাগত দিক থেকে, জাতিগত দিক থেকে আমরা ভারত কি নানা জাতি নানা মতের দেশ, এই যে আমাদের সংবিধানের যে বিষয়বস্তু সেটা লিখিত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে রাজনীতিকরা রাজনীতি করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে রাজনীতি করছেন, কারণ তিনি একমাত্র বিজেপি বিরোধী মুখ, এবং তাকেও ভোটের রাজনীতি করতে হবে। বিজেপি তারাও ধর্ম নিয়ে রাজনীতি করেন, এটা নিয়ে রাজনীতি হবে। রাজনীতি যারাই যেভাবেই করুন, কিন্তু আপনাকে দেখতে হবে কোনো গোষ্ঠী বা কোনো ধর্ম বা কোনো দেশের বিরুদ্ধে আপনি যদি তার অনুভূতিতে আঘাত দেন, তাহলে সেটা কিন্তু অত্যন্ত মানে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তৈরি হবে আপনার আমার সকলের। এটাই আমার কাছে ব্যাপার। এই বাংলা ভাষাটা পৃথিবীর মধ্যে ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। এই মানুষগুলা পৃথিবীর মধ্যে বাংলা ভাষায় কথা বলে প্রায় ৪০ কোটির কাছাকাছি মানুষ। আর এই ভাষাকে কখনোই আপনি অপমান করে, অপদস্থ করে কখনোই থাকতে পারবেন না। আমার দ্বিতীয় যে জিনিসটি জানার সেটি হলো, কবি কাজী নজরুল ইসলাম তো পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। উনি তো জন্ম যদি দেখেন তাহলে তো উনি ভারতের। পরবর্তীতে আমাদের বাংলাদেশে উনি স্থায়ী হয়েছেন, এবং উনি ওনার নিজের মত এবং পথ দ্বারা সব কিছু দিয়ে উনি বাংলাদেশি হয়েছেন। কই আমরা তো এরকম ওনাকে ছুড়ে দিই নাই বা ফেলে দিই নাই, আমরা তো এই ধরনের কোনো ভাষা ওনার প্রতি আরোপ করি নাই। উনি তো আমাদের জাতীয় কবি। তাহলে এরকম হচ্ছে কেন? নাকি কোনো ধরনের ক্ষোভ রয়েছে, নাকি কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে তাদের?
আপনাদের সরকার? দেখো, এই বিষয়টা হচ্ছে, এখানে তো রাজনীতি অবশ্যম্ভাবে জড়িয়ে রয়েছে এবং এখানে একটা বিভাজনের রাজনীতিও চলছে। আমি সেটাতে যাব না। বিভাজনের রাজনীতি যারা করছেন তারা বিভাজনের রাজনীতি করুন। যেদিন বিভাজনের রাজনীতি নিয়ে আমরা আলোচনায় বসবো সেদিন খুব কঠোরভাবে এবং নিরপেক্ষভাবে, কার গায়ে লাগবে আমি জানি না, স্পষ্টভাবে বলবো। কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। আমার প্রতিবাদটা এই জায়গায়, আমার ভাষার উপরে প্রতিবাদ। আমার এটা মনে রাখতে হবে, একটা ভাষা কিন্তু গোটা পৃথিবীতে একটা নজির করেছে, যে একটা ভাষা একটা দেশকে স্বাধীন করেছে বাংলাদেশ। ভারত সরকার পাশে দাঁড়িয়েছে, কিন্তু কেন দাঁড়িয়েছিল? সেই ভারত সরকার দাঁড়িয়েছিল সেই সেন্টিমেন্টে যে বাংলা ভাষাভাষী মানুষ এই ভারতের মাটিতেও অবস্থান করে। সেই জন্য ইন্দিরা গান্ধী সেই সেন্টিমেন্টকে বজায় রেখেছিলেন এবং দেশভাগের আগে কিন্তু আমরা এক জায়গায় ছিলাম। পাশে দাঁড়ানোটা দায়িত্বের মধ্যে ছিল। বাংলা ভাষাভাষী ভূমিপুত্র যারা আছেন, আগে ছিল, পরে ছিল, যারা দেশভাগের পরে এখানে এসেছেন, যারা বাংলা ভাষায় কথা বলে তাদের অধিকারের দাবি দিতে, সেই ভাষার সেন্টিমেন্ট, সেই ভাষা একটা গোটা পৃথিবীতে নজির করেছে একটা দেশকে স্বাধীন করা। কিন্তু সেই ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। এটা কোন পদ্ধতি? সুব্রত বললো পররাষ্ট্রনীতি, কূটনীতি। আমি এত প্রসেসে যাবো না। প্রসেস তো যারা কাজ করে তারা প্রসেসটা করবে। আমরা কেন বলবো? আমরা বলবো ভাষায়, বাংলা ভাষায় কথা বললে কেন পুলিশ আটক করছে, কেন পুশব্যাক হচ্ছে? এটা আমার দেশের কাছে সম্মান। এটা তো শুধু বাংলা ভাষাভাষীর দেশ নয়, সব ভাষার দেশ। মনে রাখতে হবে, জনগণ মনে অধিক। আমাদের জাতীয় সঙ্গীতটা ভালো করে পড়ুন। কেন্দ্রীয় সরকারের যারা এই পদক্ষেপটা নিচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী মহোদয়, আপনারা ভালো করে পড়ুন। এটা রবীন্দ্রনাথকে অপমান করা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা হচ্ছে। আমি আরেকটু আতশ কাছের তলা দিয়ে দেখতে চাই তামান্না পরমাশিস। ভাষায় বিষয়টি এখানে আমার মনে হয় খুব একটা বেশি উচ্চ। কারণ ভাষা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, পাঠানো হয়েছে বাংলাদেশে বা আটক করা হয়েছে, এর মুখ্য উদ্দেশ্যটা কি আগে গভীরে জানতে হবে। তামান্নার প্রশ্ন যেটা করলে যে রাজ্য এবং কেন্দ্রের সম্পর্ক, তার আগে আমি বলবো রাজ্য কেন্দ্র তো স্বাভাবিক, আমাদের দেশ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি হবে, এবং আজকে যে ভাষা ভিত্তিতে বা বাঙালিদের, বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি বলে কেন আটক করতে হচ্ছে, এই প্রেক্ষাপটটা কি 2024-এর 5 আগস্টের আগে আমাদের কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছিল? উদ্যোগী হয়েছিল? উদ্যোগী হয়নি। কিন্তু আমি কাউকে প্রশ্ন করবো না, আমি উত্তরটা জানি, উদ্যোগী হয়নি। 2024-এর 5 আগস্টের পর আজকে কেন বাংলাদেশি বলে ভারতীয়দের ট্যাগ দিয়ে পুশব্যাক করা হচ্ছে? শুধু বললাম বাংলা ভাষা বাঙালিদের বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে কোনো একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে, এবং যে বার্তাটি আগের মতোই। যেমন শেখ হাসিনাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে শেখ হাসিনা বা শেখ হাসিনার দল গত 15 বছর যেভাবে দেশটিকে শাসন করেছে, নিঃসন্দেহে আওয়ামী লীগের সময় নিঃসন্দেহে উন্নয়ন হয়েছে প্রচুর। বললে অনেক কথা, তামান্না আমি গভীরে যাবো, খুব সংক্ষেপে আমি 1 মিনিটের মধ্যে শেষ করবো। কিন্তু বাংলাদেশের ভোটিং ব্যবস্থা কিছু ছিল না অবশিষ্ট। এই তথাকথিত ভোটিং ব্যবস্থাকে আমরা, আমাদের দেশ সবসময় স্বীকৃতি দিয়ে এসেছে। জানি না কেন, কোন উদ্দেশ্যে স্বীকৃতি দিয়েছে। নিশ্চয়ই আমাদের দেশে যারা আমাদের বিদেশ নীতি, তারা হয়তো মনে করেন যে বাংলাদেশে শেখ হাসিনার দল তারাই আমাদের জন্য বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য। শেখ হাসিনার দল থাকলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হবে না, ভারত বিরোধিতার উত্থান হবে না। কিন্তু আমার প্রশ্ন, আপনারা কি এখনো অটোপসি করতে পারেননি? শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি মৌলবাদ উত্থান হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার সময় বরাবর যেটা বলি আমি, ভারত বিদ্বেষী মনোভাব উত্থান হয়েছে। আজকে যা দেখছেন সেটি শেখ হাসিনার সময় প্রথম পাতা উল্টে যাওয়ার পর উপন্যাসের প্রথম খণ্ড। এই উপন্যাসের শিরোনাম কিন্তু শেখ হাসিনা, এটাকে মানতে হবে। এবং আজকে তথাকথিত যেভাবে আমাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম ভাবে তাদের ছেড়ে দিচ্ছেন, সেটা এই বিশেষ বার্তাটা আখেরে আরো বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা আরো শক্তিশালী জায়গা নেবে, এবং সেটা কিন্তু আমাদের সকলের জন্য, আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আমাদের বাংলাদেশ ঘেঁষা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, তাদের সকলের জন্য নিরাপত্তাজনিত উদ্বেগ, অর্থনৈতিক জনিত উদ্বেগ, সব ক্ষেত্রে আমাদের উদ্বেগ থাকবে। একদিকে এটা উপেক্ষা করার মতো কোনো জায়গা নেই। 47, 71 বাংলাদেশ, আমাদের এই অঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে, বাংলাদেশের প্রত্যেকেই আমাদের কোনো না কোনো ভাবে আমাদের রুট, আমাদের শেকড়। সেখান থেকে সমূলে এখনো কিন্তু হিন্দু সব চলে আসেনি। আমি বিশেষ ধর্মের কথাই বললাম। তাহলে তারা তো ওখানে রয়েছেন, আমরা ভারতীয়, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে আত্মীয় স্বজন রয়েছে। তো তাদের সঙ্গে তো যোগাযোগ আমাদের রাখতে হবে। এটা তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশকে উপেক্ষা করে আমরা চলতে পারবো না। আজকে যারা এই ধরনের রাজনীতি করার চেষ্টা করছেন, আখেরে এই রাজনীতির ফলাফলটা খারাপ হবে। যেরকম ভাবে বিশেষ একটি রাজনৈতিক দলকে আপনারা সমর্থন করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের পালসটা বুঝুন। এবং আজকে যে সংকট আপনারা তৈরি করছেন বাংলা ভাষাভাষী ভারতীয়দের, পশ্চিমবঙ্গের নাগরিকদের, যারা নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর, দক্ষিণ 24 পরগনা, প্রচুর সংখ্যক খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যারা তাদের পরিবার পরিজন সকলকে রেখে প্রবাসে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দুটো টাকা পাঠান এবং তারপর তাদের উনুন জলে, তাদেরকে এরকম ভাবে আটকে রেখে আপনারা এই মানবিক সংকট তৈরি করবেন না। তামান্না, আমার বিশ্বাস যে আমার এই মন্তব্যের বা বিশ্লেষণের মধ্যে পরিশেষে আমি একটি কথা বলতে চাই। আপনারা তো এই টক শোটা দেখছেন, তাই না? আমরা তো শুধুমাত্র ইরান, ইসরায়েল আর আমেরিকা নিয়ে পড়ে আছি, কিন্তু এই কয়েকদিনের ভিতরে যে এত কিছু হয়ে যাচ্ছে আমাদের দেশে, এই খবর কি আমরা রাখছি? শুধু কি তাই, এর ভিতর দিয়েও আরো কয়েকশো খবর লুকিয়ে লুকিয়ে চলে গেছে। এগুলা সাংবাদিকেরা পর্যন্ত, বাংলাদেশি সাংবাদিকেরাও প্রচার করে নাই, প্রকাশ করে নাই। আপনারা দেখবেন, আমি আরেকটা ব্লগ করেছি, এই ব্লগের মধ্যে দিয়েছি যে RTV কিন্তু বিভিন্ন সময় মিথ্যা নিউজ করে। 71 তো আগে থেকেই করতো। এই সমস্ত চ্যানেল থেকে আপনারা একটু
সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আশা করি নিজের সতর্কতা নিজে অবলম্বন করবেন। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আজকে যাচ্ছি, তবে আবারও আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।